ক্রোমাটিন গুলাকে যদি আরো জুম করি তখন কিন্তু আমরা পাবো ডিএনএ। দেখো এগুলো হচ্ছে ডিএনএ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কোষ বিভাজনের চতুর্থ ক্লাস। তো আমরা গত 3 ক্লাসে যা পড়েছি কোষ বিভাজন, তা আমাদের মেইন বই থেকে অর্থাৎ হাসান স্যারের বই থেকে একটু দেখার চেষ্টা করি। দেখো প্রথমে আছে যে বিশাল দেহি একটি বটগাছের সূচনা ঘটে একটি মাত্র কোষ থেকে। তোমরা জানো শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলিত হয়ে যে কোষটা তৈরি করে এক কোষী কোষ, তার নাম হলো জাইগোট। এই জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে বিশাল একটা গাছ তৈরি হয়, তাই না? আচ্ছা, তো এইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, জাইগোট এককোষী, জাইগোট 2n, এবং সেটা কি এককোষী। আর এখানে কোষ বিভাজন কাকে বলে এটা বলা আছে যে প্রক্রিয়ায় জীব কোষ বিভক্তির মাধ্যমে, মানে কোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি অথবা চারটি, তোমরা জানো মাইটোসিস টু, অ্যামাইটোসিস টু, তাহলে অ্যামাইটোসিস এবং মাইটোসিসে হয় একটি কোষ থেকে দুইটি, একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ তৈরি হয়। আর মিওসিসের ক্ষেত্রে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হয়। আচ্ছা, তাকে কোষ বিভাজন বলে। নতুন যে কোষটা তৈরি হয় তাকে বলা হয় ডটার সেল বা অপত্য কোষ। অপত্য মানে বাচ্চা। আর যে কোষটা থেকে সৃষ্টি হয় পুরাতন কোষটা, সেটাকে আমরা বলি মাদার সেল বা মাতৃকোষ। আর সামুদ্রিক সালামান্ডারে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। এগুলো কিন্তু আমি তোমাদেরকে লিখে নোট করে দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা সেটা হলো রুডলফ বিরসাও বলেছেন কোষ থেকে কোষের সৃষ্টি হয়। আমরা জানি অপত্য বা বাচ্চা কোষগুলো সৃষ্টি হয় পূর্ববর্তী কোনো কোষ থেকে, তাহলে কোষ থেকেই কোষের সৃষ্টি, অথবা পূর্ববর্তী কোনো কোষ থেকে কোষের সৃষ্টি হয়। কোষ চক্রে কিন্তু আমি এই কথা তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, তারপর হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের কথা বলেছি তোমাদের বইয়ে। 2 সেট ক্রোমোজোম থাকলে সেটাকে বলে ডিপ্লয়েড, আর 1 সেট ক্রোমোজোম থাকলে সেটাকে বলে হ্যাপ্লয়েড। এগুলো আমি আবার ডিটেলসে পড়াবো, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আমি সামনে পড়াবো। আচ্ছা, জীববিজ্ঞানে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সমীকরণ সমতা সমান সমীকরণ। হ্যাঁ, অ্যামাইটোসিস এগুলো হলো প্রত্যক্ষ বা ডিরেক্ট বিভাজন, সরল বিভাজন, অনন্ত বিভাজন। মিওসিসকে বলে বিয়োজন বিভাজন, হ্রাসমূলক বিভাজন। আচ্ছা, অ্যামাইটোসিস কি? এই যে দেখো, জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, হ্যাঁ, সরাসরি সরাসরি নিউক্লিয়াস সাইটোপ্লাজম বিভক্ত হয়ে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি করে, তাকে বলে কি মাইটোসিস। আর এখানে জটিল মাধ্যমিক পর্যায়ে থাকবে না এবং কখনো মাকুতন্তু তৈরি হবে না। অ্যামাইটোস মানে কি মাকুতন্তু অ্যাবসেন্ট। আচ্ছা, অ্যামাইটোসিসে কোনো জটিলতা নাই। এটা প্রত্যক্ষভাবে দুটি কোষে বিভাজিত হয়ে যায়, এটাকে বলে প্রত্যক্ষ বা ডিরেক্ট সেল ডিভিশন। ঠিক আছে, এখানে ডাম্বেলের আকার ধারণ করে, এই যে এখানে ডাম্বেলের মতো হয়ে গেছে, ডাম্বেল আকার ধারণ করে। হ্যাঁ, অনুন্নত কোষে ঘটে, অনুন্নত কোষে ঘটে। এই যে কত ইস্ট, এমিবা, এক কোষী জীবে। এ ফর অ্যামাইটোসিস, এ 1 নম্বর বর্ণ। অ্যামাইটোসিস অ্যামাইটোসিসে আছে এ, এ 1 নম্বর বর্ণ, তাহলে এরা এক কোষিতে ঘটে, আদি কোষিতে ঘটে। আমরা পড়ছিলাম সবাই আই। এই পয়েন্ট ইম্পর্টেন্ট। স্টার্চ বার্জারের মতে অ্যামাইটোসিস থেকে পরবর্তীতে জটিল এবং উন্নত প্রক্রিয়ার সৃষ্টি হয়। অর্থাৎ অ্যামাইটোসিস থেকেই পরবর্তীতে উন্নত এবং জটিল কোষ বিভাজনের সৃষ্টি, মানে এটা অনেকটা বিবর্তনের মতো। ঠিক আছে, আস্তে আস্তে উন্নতির দিকে যায়। এটা স্টার্চ বার্জার বলেছে, এটা একটু মনে রাখতে হবে। তারপর মাইটোসিস আছে। মাইটোসিস জীবদেহ গঠনের জন্য দরকার। আমাদের দেহের মধ্যে যে কোষ বিভাজন ঘটে সেটাকে আমরা বলি কি মাইটোসিস। তো মাইটোসিস জীবদেহ গঠনের জন্য দরকার, ক্ষয়পূরণের জন্য দরকার। এখানে যেগুলো বলা আছে রিডিং আকারে, এগুলো একদম সিম্পল কথাবার্তা, এগুলো একটু বললে পারা যাবে। আচ্ছা, তো সমাকৃতির সমগুণ সম্পন্ন, সমাকৃতির সমগুণ সম্পন্ন আমরা জানি মাইটোসিসের মধ্যে সমতা সমান সমীকরণ, এই ওয়ার্ডগুলো থাকলেই সেটাকে আমরা মাইটোসিস ধরি। হ্যাঁ, তাহলে মাইটোসিসে কোষটা হবে কি মাতৃকোষের সম আকার, সমমানের, সমক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট। ঠিক আছে, সমগুণ সম্পন্ন, সম আকৃতির। আচ্ছা, কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। আমরা মাইটোসিসকে 2 ভাগে ভাগ করি, কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। এইগুলো কিন্তু এখানে আমরা একদম মানে তোমাদেরকে গুছিয়ে লিখিয়ে দিয়েছি। তো এখানে যা আছে এগুলো আমরা সবই পড়েছি। তারপর দেখো কোষচক্র। হাওয়ার্ড ও পেল্ক প্রস্তাব করেন মানুষের শরীরে কোষের সংখ্যা কত। হাওয়ার্ড ও পেল্ক কত সালে প্রস্তাব করেন? 1953 সালে। কোষচক্র কাকে বলে? একটি সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই 3টা কাজ যে চক্রের মাধ্যমে হয়ে থাকে কোষচক্র বলে। কোনো কিছুই আননোন পড়া না, সবগুলো কিন্তু পড়া। এই যে G1, SG2, 34, 35, 12, ঠিক আছে, এগুলো একটা আননোন পড়া না, এগুলো আমরা সব করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, কোনটার মধ্যে কত পার্সেন্ট সময় ব্যয় হয়, যে এটা আমি 3 নাম্বার ক্লাসে এই ছক, হ্যাঁ, এই ছক তোমাদেরকে পড়িয়েছি। এই যে এস দশার মধ্যে কি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়।
সমস্ত প্রোটিন তৈরি হয় জি1 এ, কিন্তু হিস্টোন প্রোটিনটা ছিল ব্যতিক্রমী, কত পার্সেন্ট সময় ব্যয় হয় এগুলো আমরা পড়ছি। হ্যাঁ, লাগবে না এগুলো। তারপর দেখো জি2 তে আমরা বলছিলাম বিহেভিয়ারের ঘটনা, মাইক্রোটিউবুলে যে মাইক্রো দিয়ে বন্ধে যায়, সেন্টিউল ডাবল হয়, সেন্টিউল দুটি হয়, অ্যাক্টিভি তৈরি হয়, ঠিক আছে। আর জি2 তে এমডাব্লিউ প্রোডাকশনের জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগে, এই যে বান্ধবীরা প্রমোট করতেছিল। আচ্ছা, দেন আমরা আজকের ক্লাস শুরু করব, সেটা হলো আমরা জানি কোষচক্রের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিনের নাম হলো সাইক্লিন, তাই না? সাইক্লিন শেষে ইন, তার মানে একটা প্রোটিন। সাইক্লিন কোষচক্রের একটা গুরুত্বপূর্ণ প্রোটিন। এই সাইক্লিন মানবদেহে আছে কয় ধরনের? মানবদেহে সাইক্লিন প্রোটিন আছে 4 ধরনের। দেখো, কোষচক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সাইক্লিন প্রোটিন কি কোষচক্রের নিয়ন্ত্রক বা সিরিকে। মানুষের শরীরে কয় ধরনের সাইক্লিন আছে? 4 ধরনের। মানুষের শরীরে 4 ধরনের সাইক্লিন আছে। দেখো, মানুষের শরীরে 4 ধরনের সাইক্লিন আছে। মানুষে 4 ধরনের সাইক্লিন থাকে। 4 ধরনের সাইক্লিন থাকে। সাইক্লিন কি? শেষে ইন আছে, তার মানে একটা প্রোটিন। কি কি সেটা আমাদের এভাবে মনে রাখা যায়। দেখো, সাইক্লিন এ, সাইক্লিন বি। যেহেতু সাইক্লিন সি দিয়া শুরু, আমি মনে রাখবো সি নামে কোনো সাইক্লিন নেই। সাইক্লিন ডি এন্ড সাইক্লিন ই। তাহলে সি নামে কোনো সাইক্লিন নেই। সি নামে কোনো সাইক্লিন নেই। তাহলে সাইক্লিন 4 ধরনের সাইক্লিন থাকে, এ, বি, ডি এন্ড ই। সাইক্লিন সি নামে কোনো সাইক্লিন নেই। তো মানবদেহে 4 ধরনের সাইক্লিন পাওয়া যায়। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন পাওয়া যায়। কি কি? সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ডি, সাইক্লিন ই। সি বলতে কোনো সাইক্লিন নেই। তো এখান থেকে 2টা এমসিকিউ বারবার আসে। এই এমসিকিউটা দেখো, আমি লিখতেছি না, সময়টা একটু বাঁচাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনলাইন রেকর্ডেড ক্লাস। এটা অফলাইন হলে আমি সব লিখে দিতাম। হ্যাঁ, অনলাইন এটা যাদের গ্যাপ গেছে বা কোনো কারণে আসতে পারে নাই বা নতুন ভর্তি হয়েছে, ওদের জন্য আমি রেকর্ড করতেছি। দেখো, তো তোমরা একটু তুলে নিও, যেহেতু অনলাইন ক্লাস, আমি সব লিখতেছি না। সাইক্লিন ই, দেখো এখানে বলা আছে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। আমি প্রস্তুত কথাটাকে হাইলাইট করব। এই প্রস্তুত কথাটা আমার মাথার মধ্যে সেট করব। প্রস্তুতকে আমরা বলি রেডি। প্রস্তুত মানে কি? রেডি, বি রেডি, প্রস্তুত হও। এই রেডি কথাটাকে আমি স্পেশাল ভাবে লিখব। এটা কি? এটা টেকনিক, মনে রাখার সুবিধার্থে আমি এটাকে আর ই ডি ওয়াই, ইটাকে আমি ক্যাপিটাল লেটারে লিখবো এন্ড ইটাকে আমি এখানে হাইলাইট করব। তাহলে প্রস্তুত মানে কি? রেডি। এখানে ই আছে, রেডিটাকে, ইটাকে আমি হাইলাইট করব। হ্যাঁ, আমার পড়াটাকে সহজ করার জন্য, মনে রাখার জন্য। এই সবগুলো একসাথে মনে থাকবে না। যখন তুমি কয়েকটা অধ্যায়, 4টা 5টা 10টা চ্যাপ্টার একসাথে পরীক্ষা থাকবে, তখন কিন্তু এই তথ্যগুলা মাথার মধ্যে থাকবে না, উল্টাপাল্টা লাগতে পারে। এই জন্য আমরা স্পেসিফিক করে ফেলবো, পড়াটাকে একদম কি মাথায় নিউরনে ঢুকাই দিব। তো ইটাকে আমি ক্যাপিটাল লেটারে লিখলাম। তাহলে যদি কখনো প্রশ্ন আসে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত মানে রেডি করে কে, উত্তর হবে ই। ঠিক আছে। তারপর দেখো এর মধ্যে কি লেখা আছে? এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য ডিএনএ রেপ্লিকেশনটাকে সক্রিয় ত্বরান্বিত করে। এই সক্রিয় মানে কি? অ্যাক্টিভ না? অ্যাক্টিভের ইংরেজি কি? সক্রিয়। তাহলে অ্যাক্টিভের এ থেকে আমি মনে রাখবো সক্রিয় করে, রেপ্লিকেশনকে সক্রিয় করে কে? সাইক্লিন এ। আর প্রস্তুত করে কে? ই। এই 2টা এমসিকিউ আসতে পারে, বুঝছো? এই 2টা এমসিকিউ আসতে পারে। আমরা কিন্তু জানি যে জি1 থেকে এস এ যাওয়ার জন্য সিডিকে এর অ্যাক্টিভেশনের প্রয়োজন, তাই না? এগুলোর মধ্যে লাগে ডি। এই যে জি1 থেকে এস থেকে জি2 তে যাওয়ার জন্য সিডিকে এর অ্যাক্টিভেশন প্রয়োজন। আমরা 3 নম্বর ক্লাসে কিন্তু এগুলা তোমাদেরকে লিখে দিয়েছি। তো এইখানে লাগে সাইক্লিন ডি। আচ্ছা, তারপর বি কোথায় লাগে? এগুলো তেমন লাগবে না। মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পূর্ণ করে। এটা লাগবে না, জাস্ট লাগবে এই 2টা। এই 2টা কিন্তু ইম্পর্টেন্ট। এটা তুমি দেখতে পারো, ডিটা একটু দেখতে পারো। আচ্ছা, তারপর আছে কোষচক্রের গুরুত্ব। এটা একটু পড়ে নিবা। এখানে জাস্ট সামারি, কথাগুলোর সামারি। দেন আমরা মাইটোসিস শুরু করব। মাইটোসিস। আচ্ছা, প্রথমেই মাইটোসিস এর সংজ্ঞা। মাইটোসিস কাকে বলে বা মাইটোসিস কি, এরকম একটা সংজ্ঞা আসতে পারে যে মাইটোসিস কি। তোমরা জানি মাইটোসিস, মাইটোস মানে কি? সুতা বা তন্তু।
সিস মানে প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মাকু তন্তু বা মাকু যন্ত্র তৈরি হবে সেটাই মাইটোসিস। আর এখানে সমতা সমান সমীকরণ। এখানে মাতৃকোষে ক্রোমোজোম যা ছিল, সাপোজ মাতৃকোষে ক্রোমোজোম ছিল 20টি, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তাই হবে, অর্থাৎ অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা 20টি থাকবে। দুইটা কোষ তৈরি হলো, কারণ মাইটোসিস এখানে দুইটা কোষ তৈরি হয়, একটা কোষ থেকে, একটা মাদার সেল থেকে দুটি ডটার সেল তৈরি হয়, এবং ডটার সেলগুলোর বৈশিষ্ট্য মাদার সেলের সমরূপ। তাহলে মাইটোসিসের সংজ্ঞায় আমরা এভাবে বলবো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে এবং মাতৃকোষের গুণাগুণ অপত্য কোষের সমরূপ বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, তাকেই কি বলে? মাইটোসিস কোষ বিভাজন বলে। আবার বলতেছি, সিস মানে প্রক্রিয়া। এটা কিসের প্রক্রিয়া? এটা একটা কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে সংজ্ঞা শুরু করব, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, তাকেই বলে মাইটোসিস। সংজ্ঞা তুমি তোমার মতো দিবা, সংজ্ঞা একেবারে তাদের মতো দিতে হবে, এটার কোনো ভিত্তি নেই। তুমি সংজ্ঞা তোমার মতো দিবা, সংজ্ঞা নিজের মতো দিলেই হয়। দেখো, মাইটোসিসের সংজ্ঞা, যে কোষ বিভাজনে একটি দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে, মানে একটি কোষ বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন দুটি নিউক্লিয়াস বা দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে বলে কি? মাইটোসিস। তো এইটা না বলে আমি যেটা বললাম সেটাই দিলেই সবচেয়ে সহজ হবে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, তাকেই বলে মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, একটু লিখে ফেলো। দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন, সংজ্ঞা নিজের মতো লিখতে হবে, বইয়ের মতো কেতাবে ভাষায় লেখার কোনো প্রয়োজন নাই। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কার সমান? মাতৃকোষের সমান। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, তাকেই বা ওই কোষ বিভাজনকে মাইটোসিস বলে। ওই কোষ বিভাজনকে কি বলে? মাইটোসিস বলে। আচ্ছা, এটা আমি আমার মতো লিখলাম, তুমি তোমার মতো লিখতে পারো। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে এবং অপত্য কোষগুলো মাতৃকোষের সম আকারের হয়, সমগুণ সম্পন্ন হয়, ঠিক আছে, সমবৈশিষ্ট্য সম্পন্ন হয়, একই কথা। ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মানে সমগুণ সম্পন্ন। আচ্ছা, তো মাইটোসিসের দুইটা ধাপ আছে, মাইটোসিসের দুটি ধাপ, ঠিক আছে। মাইটোসিসের কয়টি ধাপ? দুটি ধাপ। তো মাইটোসিস এর ধাপ কয়টি? দুইটি। একটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, একটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস। মাইটোসিসের ধাপ দুটি। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস। এটাও তোমাদেরকে পড়িয়েছি 3 নম্বর ক্লাসে, সাইটোকাইনেসিস। দেখো, ক্যারিওকাইনেসিসের আবার
পাঁচটা কি আছে, কেরিওকাইনেসিসের আবার পাঁচটা পর্যায় আছে। কেরিওকাইনেসিসের পাঁচটা পর্যায় আছে। কেরিওকাইনেসিসের পাঁচটা পর্যায় কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। প্রোফেজ আদ্য পর্যায়, প্রোমেটাফেজ আদ্য মধ্য পর্যায়, মেটাফেজ মেটা মানে মধ্য, মধ্য পর্যায়, অ্যানাফেজ এনা মানে গতি পর্যায়, তারপর আছে কি টেলুফেজ, টেলু মানে কি অন্তিম বা শেষ পর্যায়, টেইল মানে লেজ বা শেষ। বাংলা কথাগুলো কিন্তু গত ক্লাসেও বলেছি, আজকে একটু বলি। প্রো মানে আদ্য বা শুরু, স্টার্ট, এটা হবে আদ্য মধ্য। মেটা মানে মধ্য আর প্রো মানে আদ্য, আদ্য মধ্য পর্যায়। মেটা মানে মধ্য, মেটা মানে মধ্য, এনা মানে গতি, আর টেলু মানে কি শেষ বা অন্তিম, অন্তিম মানে শেষ। আচ্ছা, তো খেয়াল করো, কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুইটা ঘটনা। কে প্রথমে ঘটে? অবশ্যই কেরিওকাইনেসিস প্রথমে ঘটে। মনে রাখবা, কেরিওর মধ্যে ক আছে, ক প্রথম বর্ণ, তাহলে প্রথমে ঘটে কে? কেরিওকাইনেসিস। তারপর সাইটোকাইনেসিস ঘটে, সাইটোকাইনেসিস পরে ঘটে, প্রথমে ঘটে কেরিওকাইনেসিস। আর কোনটার মধ্যে বেশি সময় লাগে? অবশ্যই কেরিওকাইনেসিসে বেশি সময় লাগে। যদি প্রশ্ন করে সাইটোকাইনেসিস এবং কেরিওকাইনেসিসের মধ্যে কোথায় সময় বেশি লাগে, অবশ্যই এই কেরিওকাইনেসিসে সময় বেশি লাগে। কেরিওকাইনেসিস ধাপে সময়টা বেশি লাগে। তো আমি এভাবে লিখতে পারি, ধরো এটা পুরাটা মাইটোসিস ঘটার একটা সময়কাল। এখানে কেরিওকাইনেসিস, কেরিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজনটা বেশি সময় জুড়ে হবে। এবং প্রথমে ঘটবে কে? প্রথমে ঘটবে কেরিওকাইনেসিস, তারপরে ঘটবে সাইটোকাইনেসিস। এবং সাইটোকাইনেসিসে সময় কম লাগবে, কেরিওকাইনেসিসে সময় বেশি লাগে। তো আমরা কেরিওকাইনেসিসের ধাপগুলা শুরু করার আগে আমাদের তিনটা জিনিসে খুবই কনফিউশন হয়: ক্রোমোজোম, ক্রোমাটিন এন্ড ক্রোমাটিড। এই তিনটা কনফিউশন প্রথমে আমরা ক্লিয়ার করে নিব, তারপর আমরা কেরিওকাইনেসিসের ধাপগুলা যে আছে এই ধাপগুলো থেকে কিন্তু সিকিউ আসবে, তো ওইগুলো আমরা শুরু করব। তো আমরা প্রথমে এই তিনটা ওয়ার্ড ক্রোমাটিড, ক্রোমাটিন এন্ড ক্রোমোজোম, এই তিনটা ওয়ার্ড আমরা প্রথমে ক্লিয়ার করে নিব। আমরা তিনটা ওয়ার্ড লিখে ফেললাম: ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড। এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম সময় অনেকের পেস লাগে। টিন মানে সুতা, টিন মানে থ্রেড বা সুতা বা তন্তু। আচ্ছা, মনে রাখবা আমরা যে পড়েছি কোষচক্রের অ্যামফেস আর ইন্টারফেস। ইন্টারফেস অবস্থায় অলওয়েজ বংশগতীয় বস্তু সুতা আকারে থাকে, অর্থাৎ ক্রোমাটিন আকারে এরকম ভাবে থাকে, ক্রোমাটিন আকারে থাকে। আমরা নিউক্লিয়াস আঁকার সময় অনেক সময় কি করি, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু ক্রোমাটিন ফাইবার লিখি। তো ক্রোমাটিন মানে সুতা। এই ক্রোমাটিন আকারে বংশগতীয় বস্তু কখন থাকে? আমরা জানি যে কোষচক্রের কি দুইটা ধাপ না? কোষচক্রের দুইটা ধাপ, একটা হলো ইন্টারফেস, একটা কি এমফেস, একটা কি ছিল ইন্টারফেস। এমফেস এন্ড ইন্টারফেস। ইন্টারফেস ধাপে যত বংশগতীয় বস্তু আছে তারা সবাই কিন্তু ক্রোমাটিন বা সুতা আকারে থাকে, সুতা আকারে থাকে। আর এমফেস ধাপে বংশগতীয় বস্তু কি আকারে থাকে? ক্রোমোজোম আকারে থাকে। আচ্ছা, তো এখানে আমি একটু লিখে ফেলি, পরে বুঝবা। বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু কি আকারে থাকে? বংশগতীয় বস্তু ক্রোমোজোম আকারে থাকে। এমফেজে বিভাজন দশায় ক্রোমোজোম, ক্রোমোজোম আকারে থাকে, ক্রোমোজোম আকারে থাকে। আর বিশ্রাম দশায়, বিরতি দশায় বা প্রস্তুতি দশায় বা ইন্টারফেস ধাপে বংশগতীয় বস্তু থাকে ক্রোমাটিন আকারে, সুতা আকারে। বংশগতীয় বস্তু ক্রোমাটিন, টিন মানে সুতা, ক্রোম মানে কালারফুল, কালারফুল সুতা, ক্রোমাটিন আকারে, ক্রোমাটিন আকারে থাকে। ভালো কথা। ইন্টারফেজে বংশগতীয় বস্তু কি আকারে থাকে? ইন্টারফেজে বংশগতীয় বস্তু থাকে ক্রোমাটিন আকারে, ক্রোমাটিন আকারে। আর এমফেজে বা বিভাজন দশায় বংশগতীয় বস্তু থাকে ক্রোমোজোম আকারে। আচ্ছা, এখন ক্রোমোজোম মানে কি? সোম মানে বডি, সোম মানে কি? সোম মানে বডি বা দেহ। সোম মানে কিন্তু দেহ, যার সুনির্দিষ্ট একটা শেপ আছে তাকে আমরা বলি দেহ। বাতাসের কিন্তু সুনির্দিষ্ট শেপ নেই, তো আমরা বাতাসকে আমরা কখনো দেহ বলতে পারবো না, সোম বলতে পারবো না। দেখো,
এই ক্রোমাটিন গুলোই যখন মাত্রাতিরিক্ত ভাবে পেঁচায়, দেখো এই যে ক্রোমাটিন, এগুলো খুবই 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 পেঁচাইতেছে মাত্রাতিরিক্ত ভাবে, অনেক বেশি পেঁচানো অবস্থাপ্রাপ্ত যখন হয় এবং একটা সুনির্দিষ্ট বডির মতো জিনিস তৈরি করে ফেলতেছে। দেখো এটা তখন একটা কি সুনির্দিষ্ট শেপ তৈরি করতেছে। এই যে দেখো সুতা 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 সুতাগুলো এখানে মাত্রাতিরিক্ত ভাবে পেঁচাইতেছে, মাত্রাতিরিক্ত ভাবে পেঁচাইতেছে। এখানে সুতাগুলা যখন মাত্রাতিরিক্ত ভাবে পেঁচায় তখন এটা দেখতে একটা অনেকটা চারের মতো লাগতেছে না, দেখো তো। এন্ড এটার মাঝখানে থাকে সেন্টোমিয়ার। মিয়ার মানে দানা অথবা বুটা বুঝাই। তো মাঝখানে আছে, সেন্টারে আছে সেন্টোমিয়ার। তো দেখো এই যে একটা এই ক্রোমাটিন গুলা এই ক্রোমাটিন গুলাই অত্যাধিক মাত্রায় পেঁচাইছে। এই ক্রোমাটিন গুলাই মাত্রাতিরিক্ত পেঁচাইয়া 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 একটা সুনির্দিষ্ট বডি তৈরি করছে, সুনির্দিষ্ট একটা আকৃতি তৈরি করছে, একটা শেপ তৈরি করে ফেলছে। এটাকে আমরা বলি ক্রোমোজোম। তো ক্রোমোজোমকে তুমি যদি একদম কাছ থেকে জুম করে দেখো, তুমি দেখবা এখানে অসংখ্য সুতা সুতা অর্থাৎ টিন ক্রোমাটিন আছে। তো ক্রোমাটিন গুলাই যখন পেঁচায় তখন তাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোম মানে সুনির্দিষ্ট একটা বডি বা শেপ তৈরি করা। আচ্ছা, এটা একটা ক্রোমোজোম। এখন যখন আমরা একটা কোষের মধ্যে দেখো যতগুলো ক্রোমোজোম আছে, একটা দেখো কোষ, এই কোষের মধ্যে 20টা ক্রোমোজোম আছে। এখন মাইটোসিসে কি হবে, অপত্য যে দুইটা কোষ তৈরি করবে, অপত্য কোষের মধ্যেও কিন্তু এইখানে 20টা ক্রোমোজোম হবে, এখানে 20টা ক্রোমোজোম হবে, মানে সম ক্রোমোজোম থাকবে। হ্যাঁ, তো এইখানে একটা জিনিস খেয়াল করার মতো, দেখো এখানে একটা জিনিস কি খেয়াল করতে হবে। একটা কোষ ছিল আমার হাতে ছিল একটা কোষের মধ্যে ছিল 20টা ক্রোমোজোম। এখন দুইটা কোষের মধ্যে আছে 20টা। তার মানে অবশ্যই আমাকে প্রথমে এখানে 40টা করে নিতে হবে, অর্থাৎ 20 + 20 40টা করে নিতে হবে। তো ক্রোমোজোম সংখ্যাকে প্রথমে আমাকে বিভাজনের আগেই ডাবল করে নিতে হবে। বিভাজনের আগেই একটা কোষের মধ্যে 20টা ক্রোমোজোম ছিল, এটাকে 40টা করে নিতে হবে। তারপর 20টা চলে যাবে এই কোষে, 20টা চলে যাবে এই কোষে। আচ্ছা, এখন এটা করার জন্য এই যে ক্রোমোজোমটাকে মাঝখান দিয়ে ভাগ করতে হবে। এই ক্রোমোজোমটাকে কি করতে হবে, মাঝখান দিয়ে ভাগ করতে হবে। আমরা এটাকে বলি অনুদৈর্ঘ্য বরাবর বিভক্তি। এই ক্রোমোজোমটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করে ফেলি, দেখো মাঝ বরাবর ধরো ভাগ করে ফেললাম, এই ক্রোমোজোমটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করে ফেলি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। ধরো সেন্টোমিয়ার এন্ড এইদিকে একটা বাহু তৈরি হয়ে গেল। এখানে কিন্তু ভিতরে সুতা 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 ক্রোমাটিন গুলো আছে। হ্যাঁ, ক্রোমাটিন গুলো আছে। হ্যাঁ, এই যে দেখো এদিকে ক্রোমাটিন গুলো আছে, এই যে একটা পার্ট, এই যে ভাগ করার ফলে এদিকে একটা পার্ট উপর নিচে, আর এদিকে আরেকটা পার্ট, এদিকে কি আরেকটা পার্ট। ভিতরে ক্রোমাটিন গুলো এরকম পেঁচানো পেঁচানো অবস্থায় আছে, অত্যাধিক মাত্রায় পেঁচানো অবস্থায় আছে। এই স্টেজটাকে আমরা বলতেছি ক্রোমাটিড। দেখো এখানে সবটা কিন্তু ক্রোমাটিডটা আমি দেখাইতেছি। এটা একটা ক্রোমোজোম। দেখো মাঝখানে যেটা থাকে তার নাম সেন্ট্রোমিয়ার। এটার নাম কি, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, একটা সেন্ট্রোমিয়ার মানে একটা ক্রোমোজোম। এই টোটাল এখানে আছে একটা ক্রোমোজোম, এটাও কিন্তু একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, এটা টোটালি একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, আবার এটাও একটা ক্রোমোজোম। দেখো বিষয়টা এখনই ক্লিয়ার হবে একটু পরেই। যখন একটা ক্রোমোজোমকে ডাবল হওয়ার প্রয়োজন পড়ে তখন সেই ক্রোমোজোমটা অনুদৈর্ঘ্য বরাবর সেন্টোমিয়ার ছাড়া যখন বিভক্ত অবস্থায় থাকে ওটা কিন্তু ক্রোমোজোম। মনে রাখবা তুমি, একটা সেন্টোমিয়ার মানে একটা ক্রোমোজোম। এইখানে সেন্টোমিয়ার কয়টা, একটা, তার মানে এখানে ক্রোমোজোম একটা। এই 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 চিত্রের মধ্যে সেন্টোমিয়ার কয়টা, একটা, তার মানে এটাও একটা ক্রোমোজোম, টোটালি একটা ক্রোমোজোম। এই টোটালটা একটা ক্রোমোজোম। আচ্ছা, তো এই ক্রোমোজোমটাকে বলে মনাড ক্রোমোজোম। এই আলোচনাটুকু তোমাদের বইয়ে নাই। এটাকে বলে মনাড, মনো মানে এক, এটাকে বলে মনাড ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমটাকে আমরা বলি ডায়াড ক্রোমোজোম। এটাকে বলতেছি আমরা ডায়াড ক্রোমোজোম। তো এই চিত্রটা মনাড ক্রোমোজোমের, এই চিত্রটা ডায়াড ক্রোমোজোমের। আচ্ছা, এখন খেয়াল করো, এইটা একটা ডায়াড ক্রোমোজোম। ডায়াড ক্রোমোজোমের এক পাশ, এই যে এই পাশটা ধরো ডান পাশ পুরোটা, উপর নিচ পুরোটা, এই ডায়াড ক্রোমোজোমের সাপোজ এইটুকু ধরে নাও, এই যে এই পুরাটুকু, এই যে উপরের টুকু এবং এই নিচের টুকু, পুরাটুকু এই পাশটা আর কি। এটা কোন পাশ ধরো, এটা ধরো আমার হাতের বাম পাশ। তাহলে এই পাশটুকু একটা ক্রোমাটিড, আর অপর পাশটুকু কিন্তু আরেকটা ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড,
এটা একটা ক্রোমাটিড। তাহলে ডায়াড ক্রোমোজোমের এক পাশকে আমরা বলি ক্রোমাটিড। তাহলে এইখানে দুইটা ক্রোমাটিড আছে। ডায়াড ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড? দুইটা ক্রোমাটিড। একটি ডায়াড ক্রোমোজোমে ক্রোমাটিড কয়টি? উত্তর হবে দুইটি। বুঝছো? এই যে এই পাশটুকু, এই যে এই উপরের টুকু এবং নিচের বাহু পুরোটুকুকে বলতেছে আমরা এ ক্রোমাটিড। আর এই পাশটুকু, এই যে এইটা, এইটুকু আর এইটুকু, পুরাটুকু, উপরের টুকু নিচের টুকু, দুইটা বাহু, এই পুরাটুকুকে বলতেছি আমরা আরেকটা ক্রোমাটিড। তাহলে একটি ডায়াড ক্রোমোজোমে দুইটি ক্রোমাটিড থাকে। মনাট অবস্থায় আমরা ক্রোমাটিড দেখবো না, ক্রোমাটিড দেখবো আমরা ডায়াড অবস্থায়। কথা বুঝছো? তাহলে একটি ডায়াড ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকতে পারে? দুইটা ক্রোমাটিড নরমালি। একটা ডায়াড ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে? দুইটা ক্রোমাটিড। অর্থাৎ মনাট ক্রোমোজোম যখন অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয় সেন্ট্রোমিয়ার ব্যতীত, হ্যাঁ, তখন এই পাশটাকে, এক পাশকে বলবো আমরা একটা ক্রোমাটিড, আরেক পাশকে বলবো আমরা আরেকটা ক্রোমাটিড। উপরের নিচে সহ এই বাহু এবং এই বাহু টোটালটাকে আমরা বলবো এক ক্রোমাটিড। আর এই বাহু আর এই বাহু, উপরের বাহু নিচের বাহু, টোটালটাকে বলবো আমরা আরেকটা ক্রোমাটিড। তাহলে এখানে ক্রোমাটিড আছে কয়টা? দুইটা। এখানে ক্রোমাটিড আছে একটা ডায়াড ক্রোমোজোমে। এইখানে ক্রোমোজোম আছে কয়টা? টোটালটার মধ্যে ক্রোমোজোম আছে কয়টা? একটা। সেন্ট্রোমিয়ার আছে কয়টা? একটা। যতগুলো সেন্ট্রোমিয়ার ততগুলো ক্রোমোজোম। তো এইখানে যেহেতু একটা সেন্ট্রোমিয়ার আছে, তাহলে ক্রোমোজোম আছে কয়টা? একটাই। আর এই স্টেজটাকে বলতেছে আমরা ডায়াড স্টেজ। আর একটি ডায়াড ক্রোমোজোমে ক্রোমাটিড আছে কয়টা? দুইটা। একটি ডায়াড ক্রোমোজোমে ক্রোমাটিড আছে কয়টা? আর এইখানে দেখো মনাড ক্রোমোজোমে ক্রোমোজোম কয়টা? একটা। সেন্ট্রোমিয়ার কয়টা? একটা। এই অবস্থায় কি আমরা ক্রোমাটিড দেখবো? না। মনাড ক্রোমোজোম যখন বিভক্ত হয়, হ্যাঁ, সেন্ট্রোমিয়ার ব্যতীত, তখন আমরা ক্রোমাটিড দেখি। আর যে সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয়ে যায়, তখন সে তৈরি করে ফেলবে অপত্য ক্রোমোজোম। ধরো সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে গেল, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেল, এই যে সেন্ট্রোমিয়ারটা ছিল, সেন্ট্রোমিয়ার এখন ভাগ হয়ে গেছে। দেখো সেন্ট্রোমিয়ারটা মাঝখানে ভাগ হয়ে গেছে। তাহলে এই যে এদিকে যে ক্রোমাটিডটা ছিল, এক ক্রোমাটিডটা ছিল, ওইদিকে ছিল ব্রি ক্রোমাটিড, এখন তারা কিন্তু অপত্য ক্রোমোজোম হয়ে যাবে। এখন এটা একটা অপত্য ক্রোমোজোম, এটা একটা অপত্য ক্রোমোজোম, মানে বাচ্চা ক্রোমোজোম, এখন অপত্য ক্রোমোজোম। এখন সে আর ক্রোমাটিড আকারে নাই, সে এখন হয়ে গেছে কি? অপত্য ক্রোমোজোম। এখানে দুইটাই কিন্তু, এটা অপত্য ক্রোমোজোম, আবার ওইটাও কি? অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম। তাহলে খেয়াল করো, তুমি যদি ক্রোমাটিড পেতে চাও, অবশ্যই তোমাকে ডায়াড ক্রোমোজোম অবস্থায় থাকতে হবে। এখন এটা কিন্তু মনাড ক্রোমোজোমে গেছে। সেন্ট্রোমিয়ার বিভক্তির পর, সেন্ট্রোমিয়ার বিভক্তির পর, হ্যাঁ, এটা কিন্তু এই যে এটা দেখো, একটা সেন্ট্রোমিয়ার মানে একটা ক্রোমোজোম, এটা কিন্তু এখন মনাড ক্রোমোজোম, এটা কিন্তু আরেকটা মনাড ক্রোমোজোম। আর এটা ছিল ডায়াড ক্রোমোজোম। ডায়াড ক্রোমোজোম অবস্থায় আমরা ক্রোমাটিড দেখবো, মনাট অবস্থায় আমরা ক্রোমাটিড দেখবো না। আর এগুলোর ভিতরে যে সুতাগুলা পেঁচানো থাকে, অত্যাধিক মাত্রায় সুতা পেঁচানো থাকে, ওই সুতাগুলাকে আমরা কি বলবো? ওই সুতাগুলোকে আমরা বলবো ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, এন্ড ক্রোমাটিড কি? আশা করি আর কখনো পেঁচ লাগবে না। আর একটা সেন্ট্রোমিয়ার মানে কি? একটা ক্রোমোজোম। একটা সেন্ট্রোমিয়ার মানে একটা ক্রোমোজোম, এটা খেয়াল রাখবা। একটা সেন্ট্রোমিয়ার মানে একটা ক্রোমোজোম। আর এই চেহারাটাকে বলে কি? মনাড ক্রোমোজোম। আর এই চেহারাটাকে আমরা বলি ডায়াড ক্রোমোজোম। মনাড এবং ডায়াডের আলোচনা তোমাদের বইয়ে নেই, তবু আমি বেসিক ক্লিয়ারের জন্য আমরা আলোচনা করলাম। আচ্ছা, তো মনাড, ডায়াড, ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটিন আমাদের আশা করি একদম ক্লিয়ার। তো যেটা তোমাদেরকে বলেছিলাম, এই যে এইখানে যে ক্রোমোজোম আকারে থাকবে, বংশগতীয় বস্তু ক্রোমোজোম আকারে থাকবে বিভাজন দশায়, ঠিক আছে? প্রোফেজ, প্রোমেটোস, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে দাগগুলো যে আছে, অর্থাৎ বিভাজন দশা, এইখানে থাকবে ক্রোমোজোম আকারে। আর ক্রোমাটিন আকারে থাকবে ইন্টারফেজ, অর্থাৎ জি1 এ যে দাগগুলো ছিল, জি1, তারপর জি2, হ্যাঁ, এগুলোই তো কি, এই সব, এই তিনটা সমষ্টি কি? ইন্টারফেজ না? ইন্টারফেজ ধাপে বংশগতীয় বস্তু থাকবে ক্রোমাটিন আকারে। আচ্ছা, তবু আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, খেয়াল করো, এটা ধরো ইন্টারফেস। আচ্ছা, জি1 এভাবে লিখি, খেয়াল করো, জি1, তারপর এস, তারপর কি? জি2। এই এই তিনটাকে আমরা বলতেছি ইন্টারফেস। ইন্টারফেস, এই তিনটাকে আমরা বলতেছি ইন্টারফেস। আচ্ছা, ইন্টারফেস। তারপর আমাদের আছে কি? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এন্ড টেলোফেস। মনে রাখবা, এই চারটা, প্রথম চারটা, এই সবগুলো কিন্তু এমফেস,
সবগুলো কি এম ফেজ না? টোটাল 4টা কি এম ফেজ, টোটাল 4টাই কিন্তু এম ফেজ। আচ্ছা দেখো, টোটাল টোটাল সরি এই টোটাল 5টা কিন্তু এম ফেজ। এর মধ্যে প্রথম 4টার মধ্যে আমরা দেখাবো ক্রোমোজোম আকারে, ক্রোমোজোম আকারে থাকবে এরা, ক্রোমোজোম। আর ইন্টারফেজে জি1 আর জি2 তে এই বংশগতি বস্তু থাকবে কি সুতা আকারে, ক্রোমাটিন আকারে, ক্রোমাটিন আকারে। ঠিক আছে, অর্থাৎ যেরকম হিবিজিবি পেছানো অবস্থায় ক্রোমাটিন আকারে সুতা থাকবে। টেলোফেজ ধাপে গিয়ে আবার আমরা ক্রোমাটিন লিখবো। এইটার চিত্র যখন টেলোফেজের চিত্র আঁকবো, টেলোফেজের যখন চিত্র আঁকবো তখন আমরা আবার কি আঁকবো? ক্রোমাটিন আঁকবো। আর যখন আমরা প্রোফেজ আঁকবো তখন অবশ্যই ক্রোমোজোম আঁকবো। প্রোমেটাফেজ আঁকবো তখনও ক্রোমোজোম আঁকবো। মেটাফেজ এনাফেজ যখন আঁকবো তখন আমরা অবশ্যই কি আঁকবো? ক্রোমোজোম আঁকবো। এখন কথা হলো কোন স্টেজ আঁকবো? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই 3 ধাপে অবশ্যই তোমাকে ডায়াড ক্রোমোজোম আঁকতে হবে। তোমাদের বইয়ে এখানে ডায়াড ক্রোমোজোম লিখছে, অর্থাৎ তুমি যখন ক্রোমোজোম আঁকবা অবশ্যই তোমাকে এভাবে আঁকতে হবে, অর্থাৎ এই যেটা ডায়াড অবস্থা। হ্যাঁ, 2টা ক্রোমাটিড দেখাইতে হবে, এখানে 2টা ক্রোমাটিড থাকবে প্রথম 3 ধাপে। আর এনাফেজ ধাপে গিয়ে কিন্তু তৈরি হয় অপত্য ক্রোমোজোম। তাহলে এনাফেজে তুমি ক্রোমোজোম আকারে থাকবে, বাট এটা হবে কি? মনাড। এটা কি হবে? মনাড ক্রোমোজোম। এই যে পড়াটা লিখলাম না, এটা কিন্তু বইয়ের কোথাও নাই, এন্ড এটা এভাবে কেউ পড়ায় না। আমি বাংলাদেশে যত ইউটিউব চ্যানেল আছে সব ভিডিও দেখছি, ঠিক আছে, মোটামুটি আমার সব দেখা অনেক আগে, 22 সাল 23 সালে এটা সবকিছু দেখা। আর আমি কিন্তু সবগুলা কোর্সে আসছি, বিভিন্ন অনলাইন টিচারদের বিভিন্ন কোর্সে কিন্তু আমি এনরোল, আমি কিন্তু ক্লাস দেখি প্রতিনিয়তই। তো এরকম ভাবে আমি কাউকে পড়াইতে দেখি নাই, এটা কিন্তু তোমাকে কখনোই ভুল হবে না। তুমি যখন প্রোফেস আঁকবা কখনোই তুমি কি সুতা আঁকবা, ক্রোমাটিন আঁকবা? অবশ্যই না। তুমি প্রোফেজে কি মনাড ক্রোমোজোম আঁকবা? মনাড ক্রোমোজোম কিন্তু এই যেরকম একটা সেন্টিমিটার, উপরে একটা বাহু, নিচে একটা বাহু, এটা হচ্ছে মনাড ক্রোমোজোম। তো তুমি কি কখনো প্রোফেজে মনাড ক্রোমোজোম আঁকতে পারবা? না, ভুল দিবে। প্রোমেটাফেজ, মেটাফেজে তুমি কখনো মনাড ক্রোমোজোম আঁকবা? না, তোমাকে আঁকতে হবে ডায়াড ক্রোমোজোম। এনাফেজে তৈরি হয় অপত্য ক্রোমোজোম, আর অপত্য ক্রোমোজোম কিন্তু কি? মনাড ক্রোমোজোম। এই যে এখানে দেখাইছিলাম, এই যে দেখো অপত্য ক্রোমোজোম, এই যে অপত্য ক্রোমোজোম, এটা কি? অবশ্যই মনাড। এটা হয়ে গেছে কি এখন কি? মনাড। এই যে অপত্য ক্রোমোজোম এগুলো কিন্তু এখন সিঙ্গেল সিঙ্গেল আছে, মনাড অবস্থায় আছে। এই যে মনাড, এই যে দেখো এই যে এটার মতো আছে, এটা একটা মনাড ক্রোমোজোম, এই যে এটার মতো, এটার মতো, এই যে এটা, তার মানে অপত্য ক্রোমোজোম গুলা কি? মনাড ক্রোমোজোম। তাহলে তুমি গতি পর্যায়ে এনাফেজ ধাপে গিয়া অবশ্যই তুমি ক্রোমোজোম পাবা, বাট এটা কি ক্রোমোজোম? মনাড। অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, এই 4 ধাপেই তুমি ক্রোমোজোম পাবা। প্রথম 3টাতে পাবা ডায়াড ক্রোমোজোম, এবং এনাফেজে গিয়ে পাবা মনাড ক্রোমোজোম। আর টেলোফেজে তুমি পাবা ক্রোমাটিন সুতা আকারে। হ্যাঁ, আমরা কিন্তু টেলোফেজের ছবি এভাবে আঁকবো। নিউক্লিয়ার মেমব্রেন ফেরত আসে, নিউক্লিয়ার মেমব্রেন ফেরত আসে, এবং এটার ভিতরে আমরা এরকম সুতা 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 দিয়ে দিই, সুতা 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 দিয়ে দিব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ক্রোমোজোম আকারে দিব না। টেলোফেজ ধাপে আমরা ক্রোমাটিন আকারে বংশগত বস্তু দেখাবো। আর জি1 জি2 এগুলোর মধ্যেও কি থাকবে? বংশগত বস্তু কি থাকবে? ক্রোমাটিন আকারে থাকবে। আচ্ছা, গেল এটা। এখন আমরা শুরু করে দিব আমাদের আসল পড়া, প্রোফেজের বর্ণনা। তার আগে তোমাদের একটু বলে নেই, আমরা ক্যারিওকাইনেসিস বলতে, এই যে ক্যারিওকাইনেসিস, হ্যাঁ, ক্যারিওকাইনেসিস বলতে কিন্তু শুধুমাত্র মাইটোসিসকে বোঝায়। এই যে ক্যারিওকাইনেসিস আর মাইটোসিস একই কথা, শুধুমাত্র এই যে ক্যারিওকাইনেসিস টুকুকে আমরা বলতে পারি মাইটোসিস। আর ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস দুইটাকে একত্রে আমরা বলি মাইটোটিক। আমরা বলেছিলাম না এমফেস, কোষচক্র রাখার সময় বলি নাই এমফেস? এমফেজের ফুল মিনিং কি ছিল? মাইটোটিক ফেজ। এমফেজ মানে কি? মাইটোটিক, মাইটোটিক ফেজ, মাইটোটিক, মাইটোটিক ফেজ। দেখো, এখন প্রশ্ন হলো মাইটোটিক এন্ড মাইটোসিসের মধ্যে পার্থক্য। মাইটোসিস, মাইটোসিস এন্ড মাইটোটিক, মাইটোটিক মনে রাখবা। শুধুমাত্র ক্যারিওকাইনেসিস টুকুকে আমরা বলি মাইটোসিস, আর ক্যারিওকাইনেসিস তারপর সাইটোকাইনেসিস দুইটাকে একত্রে আমরা বলি মাইটোটিক। তো এরকম একটা লাইন তুমি বইয়ের মধ্যেও পাবা, আমাদের পোস্টারের মধ্যেও পাবা। ঠিক আছে, এটা 7 নাম্বার পেজের এইদিকে দেখবে একটা লাইন লেখা আছে। কি লাইন লেখা আছে জানো? এই যে দেখো, মাইটোসিস বলতে, ব্লার আসে, মাইটোসিস বলতে, ব্লার আসতেছে,
দেখো এই যে লাস্টের লাইনটা, মাইটোসিস বলতে মূলত ক্যারিওকাইনেসিসকেই বোঝায়। মাইটোসিস বলতে, এই যে মাইটোসিস, মাইটোসিস বলতে মূলত কাকে বোঝায়? ক্যারিওকাইনেসিসকে বোঝায়। আর মাইটোটিক, মাইটোটিক হলো ক্যারিওকাইনেসিস প্লাস সাইটোকাইনেসিস বোথ। আচ্ছা, এখন আমরা চলে আসি একদম শুরুর পর্যায়ে, আদ্য পর্যায়ে বা প্রোফেজের বর্ণনায়। প্রোফেজের বর্ণনা কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। আরেকটা কথা মনে করে দেই, প্রশ্নের চিত্রের কথা বলুক অথবা না বলুক, অবশ্যই তোমাকে চিত্র আঁকতে হবে। যদি বলে যে তোমরা তো জানো যে প্রোফেজ হলো দীর্ঘস্থায়ী পর্যায়, ক্যারিওকাইনেসিস বা মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায় কি প্রোফেজ। যদি বলে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে বর্ণনা দাও, অবশ্যই তোমাকে বৈশিষ্ট্য লিখতে হবে, 100% চিত্র আঁকতে হবে। চিত্রর কথা উল্লেখ থাকুক অথবা না থাকুক, তোমাকে চিত্র মাস্ট মাস্ট আঁকতে হবে। প্রোফেজের চিত্র আঁকতে হবে, দেন পয়েন্ট আকারে 1 2 3 4 এরকম তুমি বৈশিষ্ট্য লিখে দিবা। 4টা বা 5টা বৈশিষ্ট্য হলেই হবে, এন্ড মাস্ট একটা চকচকে সুন্দর একটা চিত্র আঁকতে হবে। আর চিত্র তোমরা ছোট করে আঁকো। আমি কিন্তু একটা নিয়ম শিখাইছি তোমাদের। তুমি তোমার পেপারে খাতার মধ্যে হাত রাখবা, এই হাত রাখার উপরে একটা ডট দিবা, হাতের উপরে একটা ডট, নিচে একটা ডট, এতটুকু জায়গা এই ডট দেওয়ার পরে উপরে একটা ডট, নিচে একটা ডট, এই যে উপরে একটা ডট, নিচে একটা ডট, এই যে এখানে যে জায়গাটুকু হয়েছে, এই জায়গার ভিতরে তুমি চিত্র রাখবা, তাহলে দেখবা চিত্রটা সুন্দর, মানে পারফেক্ট হইতেছে। আর অবশ্যই খাতার মাঝখানে, তোমার যে খাতাটা আছে এই খাতাটার মাঝ বরাবর চিত্র আঁকবা। সাপোজ এটা তোমার খাতা, এটা খাতা, এই খাতার এটা ধরো লিখতেছো 1 নং প্রশ্নের জন্য ছোট গ, একটা বৈশিষ্ট্য লিখলা, 2টা বৈশিষ্ট্য লিখলা, এন্ড মাঝখানে তুমি চিত্র রাখো, এন্ড 3 নম্বর বৈশিষ্ট্য তুমি এখান থেকে লিখো। সবসময় চেষ্টা করবা চিত্রটা যাতে মাঝখানে থাকে। এটা একটা আসলে নাম্বার বেশি পাওয়ার টেকনিক, বুঝছো? আমি আমার বায়োলজিতে 198 পেয়েছিলাম 200 থেকে, প্রথম দ্বিতীয় মৃত্যু মিলায় এইচএসসি পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। তো এটা আসলে সম্ভব হয়েছে শুধুমাত্র একটু গুছায় লেখার কারণে। তুমি যদি বলো ভাই আমি চিত্র নিচে দেবো, আমার কি ভুল হয়েছে? আরে ভাই, ভুল তো হয় নাই, সৌন্দর্যের একটা ব্যাপার স্যাপার আছে না। তো সবাই তো সৌন্দর্যের পূজারি, তাই না? তো গুছায় লেখা, একটু ওয়েল ডেকোরেটেড ভাবে লেখা, তোমার নাম্বার অটোমেটিকলি একটু বেশি আসবে, এটা স্বাভাবিক। স্যারদের হাতে কিন্তু 2 3 নাম্বার এক্সট্রা দেওয়ার ক্ষমতা থাকে তুমি যদি সুন্দর করে ডেকোরেশন করো খাতাটা। আচ্ছা, আমরা এখন প্রোফেস শুরু করব। আমরা শুরু করব ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপ, প্রোফেস। প্রোফেস, প্রো মানে আদ্য, ফেস মানে পর্যায়, আদ্য পর্যায়, এটা স্টার্টিং পর্যায়, আদ্য পর্যায়। আচ্ছা, তো একটা কথা আমরা অলরেডি জানি যে এই ধাপটা সবচাইতে কি দীর্ঘস্থায়ী ধাপ। এটা হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী ধাপ। প্রোফেস ধাপ সবচাইতে দীর্ঘস্থায়ী ধাপ। আচ্ছা, যদি ধরো এটা ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ লিখি, ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ, তাহলে এটা সবচেয়ে বড়। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এন্ড টেলোফেস। দেখো কোনটা ছোট কোনটা বড় একটু খেয়াল রাখো। এটা 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 1 নাম্বার ধাপটা সবচেয়ে দীর্ঘস্থায়ী। আর খেয়াল করো 2 নাম্বার ধাপটা কিন্তু আমরা ছোট করে রাখছি, তো এটা হলো সবচেয়ে স্বল্পস্থায়ী। তো 1 নাম্বার ধাপটা কি দীর্ঘস্থায়ী, 2 নাম্বারটা কি স্বল্পস্থায়ী। এটা হাসান স্যারের বই অনুযায়ী স্বল্পস্থায়ী। হাসান স্যারের বই অনুযায়ী 2 নাম্বার ধাপ কি স্বল্পস্থায়ী, আর 1 নাম্বার ধাপ কি দীর্ঘস্থায়ী। প্রোফেস ধাপ সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, প্রোমেটাফেস ধাপ সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ। আচ্ছা, এখন আরেকটা কনফিউশন আছে, কোন একটা বইয়ে লেখা আছে 3 নাম্বার ধাপ অর্থাৎ মেটাফেস হলো স্বল্পস্থায়ী ধাপ, এটা আজিবুর স্যারের বইয়ে লেখা আছে। আমি যখন প্রোমেটাফেস শেষ করব তখন আমি এখানে আবার আসবো। হ্যাঁ, এখানে যে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা আমি নিরসন করে দিব, এটা বুঝিয়ে দিব। আচ্ছা, সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। আচ্ছা, এইখানে আমরা দেখব যে এই অবস্থায় অর্থাৎ প্রোফেজ ধাপের যে নিউক্লিয়াসটা আছে, প্রোফেজ ধাপের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকবে, এই নিউক্লিয়াসটা সবচেয়ে বড় দেখাবে। প্রোফেজ ধাপের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কি থাকবে সবচেয়ে বড় দেখাবে। প্রোফেজ ধাপের নিউক্লিয়াস সবচেয়ে বড় দেখাবে। দেখো এটা একটা উদ্ভিদ কোষ। এই প্রোফেজ ধাপের মধ্যে যে নিউক্লিয়াস আছে, কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, নিউক্লিয়াসকে। এই নিউক্লিয়াসটা বড় দেখাবে, ঠিক আছে? নিউক্লিয়াসটা কি দেখাবে, বড় দেখাবে। তাহলে আমরা লিখতে পারি কোষের নিউক্লিয়াস সবচেয়ে বড়, কোষের মধ্যে বড় নিউক্লিয়াস থাকবে, বড় নিউক্লিয়াস। তো
কোন দশায় কোষের মধ্যে বড় নিউক্লিয়াস দেখা যাবে? উত্তর হবে এই প্রোফেজ ধাপে কোষের মধ্যে বড় নিউক্লিয়াস দেখা যায়। আচ্ছা, আর কি হয়? এই দশায় পানি বের হয়ে যায়, কোষ থেকে পানি বের হয়ে যায়, ইটস কল জলবিয়োজন। এই দশায় জলবিয়োজন দেখা যায়, পানি বের হয়, ইটস কল জলবিয়োজন। আচ্ছা, যদি পানি বের হয়ে যায়, ধরো কোনো কিছু থেকে পানি বের হয়ে গেছে, তাহলে ওইখানে যা আছে ওই রংটা কিন্তু পাকাপোক্ত হবে। সাপোজ এখানে ধরো একটা পুকুর, এটা একটা পুকুর, হ্যাঁ, এইটুকু ধরো পানিতে ভরা, এইখানে একটা জিনিস রাখা আছে, সাপোজ এখানে একটা জিনিস রাখা আছে, হ্যাঁ, তো এই জিনিসটা যদি পানিটা ক্রমাগত কমতে থাকে, পানিটাকে আমরা বের করে দিই, তো এই জিনিসটাকে দৃশ্যমান হওয়া শুরু করবে না? এটা ভালো করে দেখা যাবে। এটাই জাস্ট তুমি মনে রাখবা, পানি বের হলে সেখানে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। রং ধারণ ক্ষমতা বৃদ্ধি মনে রাখবা। প্রোফেজের উল্টা, আদ্য পর্যায়ের উল্টা হচ্ছে সবার শেষেরটা, টেলোফেজ। এই বৈশিষ্ট্যগুলোর উল্টা পাতা লিখলে কিন্তু হয়ে যাবে কি টেলোফেজ, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। টেলোফেজে গিয়ে আমরা বলবো রং ধারণ ক্ষমতা হ্রাস পায়। টেলোফেজে গিয়ে দেখবো আমরা জলর যুজন ঘটে, এখানে লিখছি বিয়োজন, টেলোফেজে লিখবো আমরা কি জলযুজন। আচ্ছা, এখন দেখো এই দশায় আইসা না কিছু প্রোটিনের কারণে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, এই নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করে। একেবারে কমপ্লিটলি বিলুপ্ত হয়নি, কমপ্লিটলি বিলুপ্ত হয় 3 নাম্বার ধাপে গিয়া। আর বিলুপ্ত হওয়া শুরু করে বা বিলুপ্তি ঘটে যদি বলে, এটার উত্তর হবে কি প্রোফেজ ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার আছে বিলুপ্তি ঘটতে থাকে। এখানে আমরা টোটালি একেবারে ডার্ক বা ঘন নিউক্লিয়াস দেখাবো না, বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস দেখাবো। আর এখানে যে ক্রোমোজোম গুলো থাকবে কি অবস্থায়? ক্রোমোজোম গুলো থাকবে অবশ্যই ডায়াট অবস্থায়। এখানে তুমি অবশ্যই ক্রোমাটিন আঁকবা না, এখানে ক্রোমোজোম আঁকবা। এই দেখো ক্রোমোজোম আঁকতেছি, ক্রোমোজোম, এবং গেলে কি আকারে আছে? ডায়াড আকারে আছে। এখন প্রশ্ন হলো কয়টা ক্রোমোজোম আঁকবা? এই কোষটার ভিতরে, উদ্ভিদ কোষের ভিতরে সর্বনিম্ন তুমি কয়টা ক্রোমোজোম আঁকবা? উত্তর হলো 4টা। উদ্ভিদ কোষে সর্বনিম্ন ক্রোমোজোম থাকে 4টা। হ্যাঁ, তো তোমাদের বোস্টার বইয়ের মধ্যে এটা সম্ভবত 24 পেজে আছে, 13 নম্বর পয়েন্টে লেখা আছে, ঠিক আছে, যে উদ্ভিদ কোষে সর্বনিম্ন ক্রোমোজোম থাকবে 4টা। উদ্ভিদের নামটা হলো হিপ্লোপাপ্পাস গ্রাসিলাস। তো অবশ্যই তুমি যখন ক্রোমোজোম আঁকবা, সর্বনিম্ন ক্রোমোজোম আঁকতে হবে 4টি। আই রিপিট, সর্বনিম্ন ক্রোমোজোম আঁকতে হবে 4টি। 24 পৃষ্ঠা থেকে দেখে নিবা কোন উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম থাকে। উত্তর হচ্ছে হিপ্লোপাপাস গ্রাসিলাসে সর্বনিম্ন 4টা ক্রোমোজোম থাকে। তুমি কখনোই ক্রোমোজোম বিজোড় সংখ্যা আঁকতে পারবে না, 5টা 7টা 3টা এরকম কখনো আঁকতে পারবে না। ক্রোমোজোম আঁকবা অবশ্যই জোড় সংখ্যায়, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে সর্বনিম্ন কয়টা? 4টা। আর প্রাণী কোষের সর্বনিম্ন 2টা ক্রোমোজোম পাওয়া যায় গুলকৃমিতে, আমরা পড়বো। তো অবশ্যই সর্বনিম্ন ক্রোমোজোম আঁকতে হবে 4টা, 6টা 8টা আঁকো কোনো সমস্যা নাই, কিন্তু 5টা 7টা আঁকা যাবে না, বিজোড় সংখ্যা আঁকা যাবে না, সর্বনিম্ন 4টা আঁকা লাগবে। আর কি অবস্থায় ক্রোমোজোম গুলাকে আঁকা লাগবে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই 3 দশায় ডায়াড ক্রোমোজোম আঁকতে হবে। আচ্ছা, সর্বনিম্ন কয়টা? 4টা। রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। দেন আমরা লিখবো ক্রোমোজোম গুলো ক্রমাগত, ক্রোমোজোম গুলোর ভিতরে কে থাকে? ক্রোমাটিন থাকে না? ক্রোমোজোম গুলোর ভিতরে কি থাকে? ক্রোমাটিন। তো ক্রোমোজোমের ভিতরে যে ক্রোমাটিন থাকে, ওই ক্রোমাটিন গুলো ক্রমাগত পেঁচিয়ে পেঁচিয়ে, ঠিক আছে, এই ক্রোমোজোমটা খাটো এবং মোটা হতে থাকে। তাহলে ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো এবং মোটা হয় কেন? ওই যে ক্রোমাটিন গুলো পেঁচায় পেঁচায়। ক্রোমোজোম গুলো ক্রমাগত ক্রমাগত মোটা ও খাটো হয়। দেখো ক্রোমাটিন গুলো, যে ক্রোমাটিন, এই সুতাগুলা, এই সুতাগুলা ক্রমাগত পেঁচায় জিনিসটা মোটাও হবে এবং খাটো হবে। ধরো একটা সুতা ছিল এতটুকু লম্বা একটা সুতা, এই যে এতটুকু একটা সুতা, হ্যাঁ, এতটুকু একটা সুতা, এটাকে যদি আমরা মাত্রাতিরিক্ত ভাবে পেঁচাই, এই যে সুতাটাকে যদি আমরা পেঁচাই, এতটুকু লম্বা একটা সুতাটাকে যদি আমরা পেঁচাই, তাহলে দেখবো এটা মোটা হয়ে গেছে এবং খাটো হয়ে গেছে। এখন তার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। তো কোনো কিছুকে পেঁচাইলে সে মোটা হবে এবং খাটো হবে। ক্রোমোজোম গুলো ক্রমাগত মোটা এবং খাটো হয়। আর সম্পূর্ণ মোটা এবং খাটো দেখায় কখন? 3 নাম্বার ধাপে গিয়া।
মেটাফেজ ধাপে গিয়া ক্রোমোজোম গুলো সম্পূর্ণ বা সবচাইতে মোটা এবং খাটো, যদি বলে সবচাইতে মোটা এবং খাটো দেখায় কখন, তুমি বলবা 3 নম্বর ধাপে। আচ্ছা, আরেকটা কথা বলে ফেলছিলাম, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটা শুরু করে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটা শুরু করে। নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটা শুরু করে। বিলুপ্তি ঘটা শুরু করে। কোথাও কোথাও লেখা আছে বিলুপ্তি ঘটে, ওটারও একটা লজিক আছে। বিলুপ্তি ঘটা শুরু করে কারণ প্রোমেটাফেজ ধাপকে অনেকেই প্রোফেজের অন্তর্গত ধরে। আমি এটা বলবো, এখন এটা মাথায় নেওয়ার দরকার নাই। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটা শুরু করে। ক্রোমোজোম গুলো ক্রমাগত মোটা এবং খাটো হতে থাকে, জলবিয়োজন ঘটে, রং দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এই দশায় নিউক্লিয়াসের সবচেয়ে বড়, এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। এই যে ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়, ক্রোমাটিন গুলো পেঁচায় পেঁচায়, এটা একটা নাম আছে, এটাকে বলে স্পাইরালাইজেশন। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে নাই, হাসান স্যারের বইয়ে নাই, এটা লাগবে, তোমরা বুস্টার থেকে একটু দেখে নিও। এটাকে বলে স্পাইরালাইজেশন। স্পাইরাল মানে কি? পেঁচানো। স্পাইরাল সর্পিলাকার, স্পাইরাল পেঁচানো পেঁচানো, এই যে পেঁচাই পেঁচাই, এটাকে বলে স্পাইরালাইজেশন। প্রোফেজের মধ্যে আমরা যে ক্রোমোজোমটা আঁকি, এটা কিন্তু ডায়েট ক্রোমোজোম। ইন্টারফেজে কিন্তু বংশগত বস্তু ছিল কি? ক্রোমাটিন আকারে। এই ক্রোমাটিন গুলো যখন মাত্রাতিরিক্ত পেঁচাইছে, তখন হয়ে গেছে একটা মনাড ক্রোমোজোম। এটা একটা মনাড ক্রোমোজোম। দেখো, এটা একটা মনাড ক্রোমোজোম, এটা একটা মনাড ক্রোমোজোম। এখন খেয়াল করো, আমরা কি প্রোফেজ ধাপে আমরা কিন্তু ডায়েট ক্রোমোজোম, এখানে আমরা কি রাখছি? প্রোফেজ ধাপে ডায়েট ক্রোমোজোম দেখাইছি। তো এইটা কিন্তু প্রোফেজ ধাপে এই মনাড ক্রোমোজোমটা কিন্তু সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে ভাগ হয়ে গেছে। প্রোফেজ ধাপে মনাড ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে ভাগ হয়ে কি তৈরি করছে? ক্রোমাটিড তৈরি করছে। দেখো, আমরা কিন্তু এখানে ডায়েট ক্রোমোজোম আঁকি। প্রোফেজ ধাপে আমরা কি আছি? এই যে ডায়েট ক্রোমোজোম, এরকম ভাবে আঁকছি, এই যে এরকম, এটা কিন্তু ডায়েট ক্রোমোজোম বুঝে যেতেছে। হ্যাঁ, এই যে এটা একটা বাহু, এই যে নিচে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, মানে এইভাবে নায়িকা, ফুলের মতো নায়িকা জাস্ট রেখা দিয়ে এইভাবে এঁকে ফেলছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা একটা ডায়েট ক্রোমোজোম হইতেছে। আর এভাবে যদি আঁকতাম শুধু সিঙ্গেল, এটা একটা মোনাড ক্রোমোজোম। তো দেখো, যেহেতু প্রোফেজ ধাপে আমরা ডায়েট ক্রোমোজোম আঁকি, অবশ্যই এখানে প্রোফেজের প্রথম দিকে এখানে কি ছিল? এখানে ছিল তোমার মনাড ক্রোমোজোম। এটা যেহেতু ডায়েট হয়েছে, তার মানে আমরা বলতে পারি সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলো বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে। তাহলে এই পয়েন্টটা কিন্তু লেখা যায়, সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রোফেজের মধ্যে কি ঘটে? সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ছাড়া, সেন্ট্রোমিয়ার ব্যতীত সেন্ট্রোমিয়ার ব্যতীত সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড গঠন, তাহলে ক্রোমাটিড গঠন কোথায়? এটা কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন। ক্রোমাটিড গঠন করে কখন? প্রোফেজে। 1 নাম্বার ধাপে প্রোফেজে ক্রোমাটিড গঠন করে ফেলে। সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে। তাহলে এই প্রশ্ন আসার মতো প্রশ্ন, ক্রোমাটিড কখন গঠিত হয়? ক্রোমাটিড গঠিত হয় প্রোফেজ ধাপে। তাহলে ক্রোমাটিড গঠিত হয় কখন? ক্রোমাটিড গঠিত হয় প্রোফেজে। আর স্পাইরালাইজেশন মানে যে সুতাগুলা অত্যাধিক মাত্রায় স্প্রিং এর নেয়, এই যে স্প্রিং এর নেয় সুতাগুলা পেঁচাইতেছিল, হ্যাঁ, এই জন্য তো সেই যে ক্রোমাটিন থেকে ক্রোমোজোম হয়েছে, অনেক পেঁচানোর কারণে স্পাইরালাইজেশন হয় কোন ধাপে? প্রোফেজ ধাপে। স্প্রিং এর নেয় কুণ্ডলিত হয় বা পেঁচায়। লাস্ট অফ অল আমরা আরেকটা পয়েন্ট লিখবো, সেটা হলো স্পিন্ডল তন্তু বা মাকু তন্তু। তোমরা জানো যে আমরা একটু পরে দেখবো, পরের ধাপগুলোতে দেখবো যে আমরা এরকম একটা মাকু যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। স্পিন্ডল অ্যাপারাসের উপাদান কি? মাকু তন্তু। এই মাকু তন্তু কিন্তু তৈরি হয় এই ধাপে। তাহলে এটাও লিখতে পারো, এই ধাপের শেষের দিকে, মানে প্রোফেজ ধাপের শেষের দিকে মাকু তন্তু তৈরি হয়। শেষের দিকে আইসা মাকু তন্তু তৈরি হয়। ধরো প্রোফেজ ধাপটা পুরাটা একটা 10 সেকেন্ডের ভিডিও। ধরো এটা 10 সেকেন্ডের একটা ভিডিও, এটার যে কোনো মুহূর্তের একটা স্ক্রিনশট নিলেই কিন্তু হয়ে যাবে। তো প্রথম দিকের গুলো যদি নাও তাহলেও চিত্র সঠিক, যদি তুমি শেষের দিকের একটা ছবি নাও তাহলেও
চিত্র সঠিক। তো কোনো বইয়ে দেখবা প্রোফেজ যখন আঁকাইছে তখন নিউক্লিয়ার মেমব্রেনকে বিলুপ্ত দেখায় নাই, কারণ তারা প্রথম দিকের ছবিটা দেখাইছে। ঠিক আছে, তো প্রথম দিকের ছবি দেখাইলে তুমি নিউক্লিয়ার মেমব্রেন কি বিলুপ্ত নাও দেখাইতে পারো। আর যদি তুমি শেষের দিকের ছবি দেখাও তাহলে অবশ্যই তোমাকে নিউক্লিয়ার মেমব্রেনটাকে বিলুপ্ত দেখাইতে হবে, নিউক্লিওলাসটাকে বিলুপ্ত দেখাইতে হবে। আর এখানে তুমি নিউক্লিয়াসটাকে বিলুপ্ত না দেখালেও চলবে, তবে এটাই সবচাইতে বেশি সঠিক, এটাকে দেওয়ার চেষ্টা করবা। কারণ এখানে ক্রোমোজোম ডায়াট আকারে আছে, যখন ডায়াট আকারে ক্রোমোজোম থাকে, ডায়াট তৈরি হয়ে যায়, হ্যাঁ মনাট না, ডায়াট তৈরি হয়ে যায়, তখন কিন্তু ওই স্টেজে নিউক্লিয়ার মেমব্রেন অলরেডি বিলুপ্ত প্রায়, এবং নিউক্লিওলাসও কি অলরেডি বিলুপ্ত প্রায়। তুমি এটাও আঁকতেছো, মানে নিউক্লিয়ার মেমব্রেনও দিতেছো, নিউক্লিওলাসটাকে সুস্পষ্ট দেখাইতেছো, আবার এখানে ডায়াট ক্রোমোজোমও দেখাইতেছো, ওটা কিন্তু বাহুল্য দোষ হয়ে যাবে। এটা বইয়ের মধ্যে একটু মিস্টেক আছে, তোমরা এই ছবিটা দেওয়ার চেষ্টা করবা, এই যে এইটা, কোনটা দিবা, এই যে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবা। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত প্রায়, নিউক্লিওলাস বিলুপ্ত প্রায়, এবং এখানে ক্রোমাটিন গুলা ক্রোমোজোম গুলা কি অবস্থায় আছে, ডায়াট অবস্থায় আছে। ক্রোমোজোম গুলা কি অবস্থায় আছে, ডায়াট অবস্থায় আছে, নট মনাট, এখানে ক্রোমোজোম আছে ডায়াট অবস্থায়। আচ্ছা, অবশ্যই তারপর লেভেলিং করতে হবে। এটা কি প্রোফেজ, অবশ্যই নিচে লিখবা, নিচে যদি কেউ না লেখে তাহলে কিন্তু স্যারের নাম্বার কেটে দেয়। এটা কি চিত্র প্রোফেজ, চিত্র প্রোফেজ, এখানে লেবেলিং করবা। এটা কোষ প্রাচীর, এটা কোষ ঝিল্লি, এটাকে বলবা লুপ্তপ্রায় বা বিলুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন, বিলুপ্তপ্রায় নিউক্লিওলাস। আর লালগুলা কি, লালগুলা হলো ক্রোমোজোম, আর ক্রোমোজোমের সেন্টারে কি থাকে, সেন্ট্রোমিয়ার। অবশ্যই লেবেলিং করতে হবে, লেবেলিং মাস্ট, লেবেলিং লেবেলিং 100% লাগবেই, ঠিক আছে, 100% করতে হবে, লেবেলিং 100% করা লাগবে, লেবেলিং ছাড়া তোমাকে নাম্বার দিবে না। আচ্ছা, তো এই যে অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা প্রোফেজে দেখলাম, অনেকগুলো বৈশিষ্ট্য আমরা প্রোফেজে দেখলাম। আরেকবার দেখো, একটু মনে করি, এই যে প্রোফেজ, এটা সবচেয়ে বড় ধাপ, এটা ক্যারিওকাইনেসিসের 5টা ধাপের মধ্যে প্রথম ধাপটা সবচেয়ে বড় ধাপ, এইটা থেকে কিন্তু সিকিউ আসতে পারে। নিচের কোনটি ক্যারিওকাইনেসিস অথবা মাইটোসিসের সবচেয়ে বড় ধাপ বা দীর্ঘস্থায়ী ধাপ, উত্তর হবে প্রোফেজ। এই দশায় নিউক্লিয়াসটা সবচেয়ে বড় দেখাবে, পানি বের হবে, যার কারণে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ক্রোমোজোম গুলা ক্রমাগত পেঁচাবে, হ্যাঁ ক্রোমাটিন গুলা অ্যাকচুয়ালি পেঁচাবে, ক্রোমাটিন গুলা পেঁচা এটা ক্রোমোজোম তৈরি করবে, ক্রোমোজোম গুলা কিন্তু আস্তে আস্তে খাটো এবং মোটা হওয়া শুরু করবে। ঠিক আছে, একেবারে সম্পূর্ণ বা সবচেয়ে বেশি মোটা এবং খাটো দেখাবে 3 নাম্বার ধাপে গিয়া, অর্থাৎ মেটাফেজে গিয়া। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস ক্রমাগত বিলুপ্ত হতে থাকে কিছু প্রোটিনের কারণে, ঠিক আছে, অথবা ওই যে স্পিন্ডল তন্তু তৈরি হয় না, স্পিন্ডল তন্তুর আঘাতে, স্পিন্ডল তন্তু যখন তৈরি হয়, এই স্পিন্ডল তন্তুগুলো তুমি শলাকা বা জারুর মতো চিন্তা করো, এই জারুগুলার আঘাতে, শলাকার আঘাতে কি বিলুপ্ত হয়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়ার অনেকগুলো কারণ আছে, স্পিন্ডল তন্তু হইতে পারে এবং কিছু প্রোটিন হইতে পারে, সিডিকে প্রোটিন হইতে পারে। আচ্ছা, তারপর দেখো, এরা যেহেতু ডায়াট ক্রোমোজোম অবস্থায় আছে, তার মানে মনার থেকে ডায়াট হয়েছে, তার মানে এই দশায় সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলা ভাগ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার ব্যতীত 2 ভাগে ভাগ হয়েছে, তার মানে কি ক্রোমাটিড তৈরি করছে। তাহলে যদি কখনো প্রশ্ন করে কোষের মধ্যে কোন ধাপে ক্রোমাটিড তৈরি হয় বা প্রথম ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে, উত্তর হবে প্রোফেজে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে শেষের দিকে আইসা মাকুতন্তু তৈরি হয়, নট মাকুযন্ত্র, এটা মাকুতন্তু। মাকুতন্তু তৈরি হয় কোথায়, প্রোফেজে। মাকুতন্তু তৈরি হয় প্রোফেজে, মাকুতন্তু তৈরি হয় প্রোফেজে। আর যদি বলে মাকু যন্ত্র, হ্যাঁ মাকু যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস, মাকুকে তুমি স্পিন্ডল তন্তু বলতে পারো, তুমি স্পিন্ডল তন্তু বলতে পারতো, স্পিন্ডল তন্তু, হ্যাঁ, বা এটাকে বলতে স্পিন্ডল অ্যাপারেটাস। মাকু যন্ত্র মানে স্পিন্ডল অ্যাপারেটাস। আমি একটু তাড়াতাড়ি করতেছি, একটু পরে একটা বেশ চলে আসবে, এজন্য। আচ্ছা, আমাকে শেষ করতে হবে। আর প্রোমেটাফেজে কি তৈরি হয়, যন্ত্র তৈরি হয়, অ্যাপারেটাস তৈরি হয়। দেখো, প্রোফেজ ধাপে মাকু তন্তু তৈরি হয় আর মাকু যন্ত্র তৈরি হয় তার পরের ধাপে, প্রোমেটাফেজ ধাপে। আচ্ছা, এই দুটো জিনিস খেয়াল রাখবা। তো মাকু যন্ত্র কিন্তু প্রথম ধাপে দেখানো যাবে, প্রোফেজ ধাপে কি তুমি মাকু যন্ত্র দেখাইতে পারবা? এখানে কি আমরা মাকু যন্ত্র আঁকছি এরকম ভাবে, যে মাকু যন্ত্র কিন্তু আঁকি নাই, খেয়াল করো, এখানে এখানে কিন্তু আমরা এরকম মাকু যন্ত্র আঁকি নাই, এরকম মাকু যন্ত্র কিন্তু এখানে দেওয়া যাবে না। তো প্রোফেজ ধাপে কখনোই মাকু যন্ত্র আঁকা যাবে না, প্রোফেজ ধাপে কখনোই মাকু
যন্ত্র আঁকা যাবে না। আচ্ছা, তো প্রোফেজ ধাপ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা শুরু করব প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ এটা 2 নাম্বার ধাপ। এটা কত নাম্বার ধাপ? এটা 2 নাম্বার ধাপ। কেরোকাই নিশ্চিত 2 নাম্বার ধাপ। তো এটা সবচেয়ে স্বল্পস্থায়ী। হাসান স্যারের বই অনুসারে এই ধাপটা সবচেয়ে কি স্বল্পস্থায়ী ধাপ, সবচেয়ে স্বল্পস্থায়ী। আর একটু আগে আমরা একটা তথ্য জেনেছি, সেটা হলো এই দশায় কি তৈরি হয়ে যায়? মাকু যন্ত্র তৈরি হয়ে যায়, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়, মাকু যন্ত্র তৈরি। ঠিক আছে, মনে রাখবা মাকু যন্ত্র আঁকা লাগে কোন কোন ধাপে? এই যে মাকু, মাকু মানে কি? মাঝখানে মোটা, দুই দিকে সরু, ইসকল মাকু। এই মাকু যন্ত্র আঁকা লাগে কোন কোন ধাপে জানো? মাকু যন্ত্র আঁকা লাগবে 2, 3 এবং 4 নাম্বার ধাপে। প্রথম ধাপে মাকু যন্ত্র নাই, প্রথম ধাপে 1 নাম্বার ধাপে এবং 5 নাম্বার ধাপে, এই 2 ধাপে মাকু যন্ত্র নাই, মাকু যন্ত্র আঁকা যাবে না। মাকু যন্ত্র ক্রস, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা বেসিক। 1 নাম্বার ধাপ 5 নাম্বার ধাপ আঁকার সময় কখনো মাকু যন্ত্র আঁকা যাবে না। মাকু যন্ত্র আঁকতে হবে, এটা শুরু হয়, মাকু যন্ত্রটা শুরু হয় বা সৃষ্টি হয় 2 নাম্বার ধাপে, 3 নাম্বার ধাপেও থাকে, 4 নাম্বার ধাপে থাকে, কিন্তু 5 নাম্বার ধাপে কিন্তু বিলুপ্ত। আর 1 নাম্বার ধাপে কিন্তু আমরা আঁকি না, 1 নাম্বার ধাপে কখনো মাকু যন্ত্র আঁকা যাবে না। আচ্ছা, এখন আমাদের একটা ছবি আঁকতে হবে। আমরা একটা ছবি আঁকি, চলো আমরা একটা ছবি আঁকি। কার ছবি আঁকবো? 2 নাম্বার ধাপের ছবি আঁকবো, প্রোমেটাফেজের ছবি আঁকবো। তো একটা উদ্ভিদ কোষ দিয়ে শুরু করি। এটা ধরো একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ। হ্যাঁ, তার মানে অবশ্যই কোষ প্রাচীর দিতে হবে। এই দিয়ে দিলাম কোষ প্রাচীর, আর ভিতরটা হলো কোষ ঝিল্লি। একটা কোষ প্রাচীর, বাইরে একটা কোষ প্রাচীর, ভিতরে একটা কোষ ঝিল্লি। তারপর আমাদের কি আঁকতে হবে? মাকু যন্ত্র আঁকতে হবে। এই যে মাকু যন্ত্র এঁকে ফেলি, স্পিন্ডল অ্যাপারেটাস আঁকতে হবে। আর অবশ্যই কি অবস্থায় ক্রোমোজোম থাকবে? মনাড নাকি ডায়াড? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই প্রথম 3 ধাপে ডায়াড ক্রোমোজোম থাকবে। আচ্ছা, এখন ডায়াড ক্রোমোজোম দেখো, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস এখনো অল্প স্বল্প দেখা যাবে। এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, আর ভিতরে থাকবে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে অল্প স্বল্প দেখা যাবে, নিউক্লিয়াসটাকেও অল্প স্বল্প দেখা যাবে। আর এটা কি? নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত প্রায়, নিউক্লিয়ার মেমব্রেনও বিলুপ্ত প্রায়, নিউক্লিয়াসও কি বিলুপ্ত প্রায়। দেখো নিউক্লিয়ার মেমব্রেন, এটা লিখবা বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে লিখবা বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, এটাকে লিখবা কোষ প্রাচীর, ভিতরেটাকে লিখবা কি? কোষ ঝিল্লি। আর এটাকে বলবা মাকু তন্তু। হ্যাঁ, প্রত্যেকটা তন্তু হইছে মাকু তন্তু, আর পুরোটা হইছে মাকু যন্ত্র। এই মাকু যন্ত্রের মধ্যে এখন ক্রোমোজোম গুলা অ্যাড হবে, ক্রোমোজোম গুলা এখানে কি হবে? অ্যাড হবে। ক্রোমোজোম গুলা এখানে অ্যাড হওয়া শুরু করছে। দেখো এটা ধরো সেন্ট্রোমিয়ার, কি ক্রোমোজোম? ডায়াড অবস্থার ক্রোমোজোম। এই যে একটা ক্রোমোজোম দিলাম, এই যে সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমোজোম দিলাম, এই যে সেন্ট্রোমিয়ার, এখানে ক্রোমোজোম দিলাম, ডায়াড অবস্থার ক্রোমোজোম দিতেছে, এই যে ক্রোমোজোম দিলাম। সর্বনিম্ন কয়টা? 4টা। তুমি আরো বেশি দাও, 6টা 8টা দাও, বাট কখনো বিজোড় সংখ্যায় দেওয়া যাবে না। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে 4টার নিচে দেওয়া যাবে না, 1 2 3 দেওয়া যাবে না, 5 দেওয়া যাবে না, কারণ বিজোড় দেওয়া যায় না, বুঝছো? আর 4টার বেশি 4টা নিচে দেওয়া যাবে না, 4টা 6টা এরকম দিবা জোড় সংখ্যায়, 4 বেশি, 4 অথবা 4 বেশি জোড় সংখ্যায়। আচ্ছা, আচ্ছা, এখন দেখো এই ক্রোমোজোম গুলা, সাপোজ এইখানে একটা ক্রোমোজোম ছিল, এটা নিউক্লিয়াসের ভিতরে এই জায়গার মধ্যে একটা ক্রোমোজোম ছিল। হ্যাঁ, এই ক্রোমোজোমটা কিন্তু এটিপি খরচ করে ওই তন্তুর সাথে, এটা ধরো স্পিন্ডল তন্তু, এখানে একটা ক্রোমোজোম আছে, এটা ধরো একটা ক্রোমোজোম, এটা তার সেন্ট্রোমিয়ার। এই ক্রোমোজোমটা এটিপি ক্রস করে এই তন্তুর সাথে, এই মাকু তন্তুর সাথে গিয়া অ্যাটাচড হবে, সংযুক্ত হবে। তো এই দিকে সে চলতে থাকবে। একটা কোষের মধ্যে সাপোজ মানুষের একটা কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে, ঠিক আছে? তো এই 23 জোড়া ক্রোমোজোম সবগুলাই যদি এরকম একটা তার কাছে একটা, এই আরেকটা ক্রোমোজোম ধরো, আরেকটা ক্রোমোজোম তার পাশে একটা সুতা আছে, মাকুতন্ত্র আছে, ওটার দিকে চলা শুরু করবে। হ্যাঁ, মুভমেন্ট করা শুরু করবে। এই দশায় যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে এই স্টেজটা দেখার চেষ্টা করি, তখন আমরা দেখবো ক্রোমোজোম গুলা এরকম দুদুল্যমান নড়াচড়া করতেছে, নড়াচড়া করে কই যেতেছে? ওই সুতাতে অ্যাটাচ হওয়ার জন্য চলতেছে, সুতাতে ক্রোমোজোমটা অ্যাটাচ হওয়ার জন্য কি করতেছে? চলতেছে। এই অবস্থাটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা যদি দেখি, তখন মনে হবে এগুলো দুদুল্যমান বা নাড়াচাড়া করতেছে। এই ক্রোমোজোম গুলা কি করতেছে? নাড়াচাড়া করতেছে। এজন্য এটাকে আমরা বলি ক্রোমোজোমাল ডান্স। তাহলে যদি কখনো প্রশ্ন করে, অনেকবার পরীক্ষা মধ্যে প্রশ্ন আসছে, ক্রোমোজোমাল নৃত্য কখন দেখা যায়? তাহলে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় 2 নাম্বার ধাপে। ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোন ধাপে?
2 নম্বর ধাপে। আমি এই টাইপের মনে রাখি, যারা টিকটকে লাইক দিতে নাচানাচি করে যেসব মেয়েরা, ওরা তো অবশ্যই 1 নাম্বার না, ওরা 2 নম্বর মেয়ে। 1 নম্বর মেয়েরা কি হবে, পর্দাশীল হবে, হ্যাঁ, নামাজ কালাম পড়বে, পারিবারিক একটা শিক্ষা আছে, হ্যাঁ, একটা গণ্ডির মধ্যে থাকবে। তো ওইটা হলো ভালো মেয়ের বৈশিষ্ট্য, 1 নম্বর মেয়ের বৈশিষ্ট্য, অর্থাৎ অসভ্য, অসভ্য গিরি করবে না। তো যারা 2 নম্বর মেয়ে, তারা নাচানাচি করে, ঠিক আছে, তো নাচানাচি করে, নৃত্য দেখায়, ফ্রিতে ফ্রিতে নৃত্য দেখায়, ঠিক আছে। তো ক্রমোজোমাল নৃত্য দেখা যায় 2 নম্বর ধাপে। 2 নম্বর মেয়েরা টিকটকে নাচানাচি করে, 2 নম্বর মেয়েরা নাচানাচি করে। নৃত্য, নৃত্য লিখছি কে, নৃত্য, তাহলে 2 নম্বর ধাপে কি দেখা যায়, নৃত্য দেখা যায়। 2 নম্বর মেয়েরা নৃত্য করে। আচ্ছা, ক্রমোজোমাল নৃত্য দেখা যায়, খেয়াল করো, ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি, এই পয়েন্টটা পরীক্ষায় বারবার আসে। মাকু যন্ত্র তৈরি হয় 2 নম্বর ধাপে, মাকু তন্তু হয় 1 নম্বর ধাপে, আর সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ প্রোমেটাফেজ। আর প্রাণীকোষ যদি এটা উদ্ভিদ কোষ, যদি প্রাণীকোষ হতো, প্রাণীকোষের ক্ষেত্রে এখানে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছিত হয়। প্রাণীকোষের ক্ষেত্রে এ দশায় অর্থাৎ প্রোমেটাফেজ ধাপে সেন্ট্রিওল থেকে, আমরা কিন্তু সেন্ট্রিওল ব্যবহার করি G2 তে, তাই না? সেন্ট্রিওল হতে একটা রশ্মি বিচ্ছুরিত হয়, তার নাম হচ্ছে অ্যাস্টার রে। অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, অ্যাস্টার রশ্মির বিচ্ছুরণ, অ্যাস্টার রশ্মির বিচ্ছুরণ হয়, বিচ্ছুরণ। প্রাণীকোষের ক্ষেত্রে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। এখন যেটা বলতেছিলাম, স্বল্পস্থায়ী আর দীর্ঘস্থায়ী নিয়ে একটা ঝামেলা আছে আমাদের বইয়ে। কোনটা স্বল্পস্থায়ী পর্যায়, কোনটা দীর্ঘস্থায়ী পর্যায়, এটা নিয়ে একটা ঝামেলা আছে। তো এই ঝামেলাটা একটু আমরা সলভ করার চেষ্টা করি। দেখো, বিদেশি রাইটারদের বইয়ে ধাপ কিন্তু 4টা: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই প্রোফেজকে তারা 2 ভাগে ভাগ করে। একটাকে বলে আর্লি প্রোফেজ, আর্লি প্রোফেজ, আরেকটাকে বলে লেট প্রোফেজ, লেট প্রোফেজ। তো একটাকে বলতেছি আমরা আর্লি প্রোফেজ এন্ড লেট প্রোফেজ। এই লেট প্রোফেজটাকে আমাদের বাংলাদেশের রাইটাররা বলছে প্রোমেটাফেজ। তাহলে এই লেট প্রোফেজটাই কি, প্রোমেটাফেজ, মানে 2 নাম্বার ধাপটা প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজের ঘটনা, এটা কিন্তু লেট প্রোফেজের ঘটনা, অর্থাৎ প্রোফেজের ঘটনা। কোন রাইটাররা, বিদেশি রাইটাররা এই প্রোমেটাফেজ ধাপ বলতে, এই যে প্রোমেটাফেজ ধাপ বলতে কোনো ধাপের স্বীকৃতি দেয় না। তারা বলে ধাপ 4টা: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে বলো তো, প্রোমেটাফেজের ঘটনাগুলা অ্যাকচুয়ালি কার ঘটনা? প্রোফেজের ঘটনা। যদি বিদেশি রাইটার আমরা ফলো করি, তাহলে যদি বলি মাকু যন্ত্র কই তৈরি হয়, উত্তর হবে প্রোফেজে, কারণ প্রোমেটাফেজ তখন অপশনই নাই। প্রোমেটাফেজ যখন অপশনই নাই, তো প্রোমেটাফেজের ঘটনাগুলিকে তুমি বলে ফেলবা এগুলো প্রোফেজের ঘটনা, কারণ প্রোমেটাফেজ হলো লেট প্রোফেজের আওতায়। এই যে প্রোফেজ আছে, তাহলে প্রোমেটাফেজটা প্রোফেজের আওতায়। যদি প্রশ্ন করি, হ্যাঁ, যে মাকু যন্ত্র কই তৈরি হয়, যদি এটা অপশন এরকম থাকে প্রোফেজ, প্রোমেটাফেজ, তাহলে তোমাকে অবশ্যই প্রোমেটাফেজ দেখাইতে হবে। আর যদি বলি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মাকু যন্ত্র কই তৈরি হয়, অবশ্যই এটা প্রোফেজে, কারণ তখন প্রোমেটাফেজ অপশনই নাই। তো ইংলিশ রাইটারদের বইয়ে ধাপ 4টা। তারা প্রোমেটাফেজ ধাপ বলতে কোনো ধাপের নাম বলে না, তারা প্রোমেটাফেজকে, হ্যাঁ, আমরা যেটাকে প্রোমেটাফেজ বলি, তারা ওটাকে লেট প্রোফেজ বলে। তাহলে প্রোমেটাফেজের ঘটনাগুলি কিন্তু লেট প্রোফেজ বা প্রোফেজের আওতাভুক্ত, ঠিক আছে। এই কোষ পুরাটা একটা কোষ, কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, এইটুকু নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ক্রোমোজোম। এই যে দেখো ক্রোমোজোম, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, এই যে ক্রোমোজোম থাকে। এখন ক্রোমোজোমকে যদি আমরা, এই দেখো, এই যে এখানে তাকাও, ক্রোমোজোমকে আমরা যদি জুম করি আরো, এখানে পাবো ক্রোমাটিন, অর্থাৎ ক্রোমাটিন গুলা কিন্তু পেঁচায় পেঁচায় ক্রোমোজোম তৈরি করে। এই যে এটা খেয়াল করো, এই যে ক্রোমোজোম, এই বড় বড় ক্রোমোজোম, এটা যদি আমরা জুম করি, একটু একটু জুম করে দেখো, এখানে সুতা পাবো, সুতা পাবো। এই যে দেখো সুতা সুতা, এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম, এটা এগুলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে জুম করলে কি পাবো, সুতা সুতা পাবো, অর্থাৎ ক্রোমাটিন পাবো। ক্রোমাটিন গুলা পেঁচায়, মাত্রাতিরিক্ত পেঁচায় কিন্তু একটা সুনির্দিষ্ট শেপ তৈরি করলে ওটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমকে যদি আমরা, ক্রোমাটিন গুলাকে আরো জুম করি, ক্রোমাটিন গুলাকে যদি আরো জুম করি, তখন কিন্তু আমরা পাবো ডিএনএ। দেখো এগুলো হচ্ছে ডিএনএ। যে ক্রোমাটিন গুলাকে যদি আরো জুম করি, কি পাবো আমরা, এই যে ডিএনএ পাবো। যে ক্রোমাটিন গুলোর ভিতরে আছে ডিএনএ।